চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগত। বলছিলাম পরপর এই কয়েকদিন বাংলা টু ক্লাস নিব, যেহেতু নতুন সিলেবাস, সেকেন্ড টার্মের নতুন কিছু অধ্যায় অ্যাড করা হয়েছে। এর জন্য এই কয়েকদিন ক্লাস নিলে অধ্যায়টা শেষ হবে। তোমরা তো এই রোজার যে কদিন ক্লাস হবে না, ছুটি পাবে, এই কদিনের মধ্যে এগুলো পড়ে শেষ করে ফেলতে পারবে, পরীক্ষার জন্য তৈরি হতে পারবে। এর জন্য আজকে আমাদের পড়া থাকবে পাঠ 9, পদ পরিচয়, পাঠ 9, পৃষ্ঠা 55-56, আর অনুশীলনী হলো 61-62। ঠিক আছে বন্ধুরা, তবে যে যেখানে আছো বইটা একটু খোলো, সিডব্লিউ খাতা নাও, পেন্সিল হাতে নাও বা কলম নাও, কলম নিয়ে চলো পাঠ 9 অধ্যায়টা পড়ে আমরা মূল পাঠে যাই। বন্ধুরা, আমাদের হলো পদ পরিচয়। প্রথমে আমরা জেনে নেই পদ কি। মানুষ কথা বলে মনের ভাব প্রকাশ করে, আর এই কথা আমরা কতগুলো অর্থবোধক শব্দ দিয়ে শুরু করি। শব্দ দিয়েই বাক্য হয়, তাই না? প্রথমে আমরা ধ্বনি শিখেছি, প্রথমে আমরা ভাষা শিখেছি, ভাষা ইশারার মাধ্যমে ভাষা হয়। আবার কথাগুলো, শব্দগুলো সাজিয়ে মনের ভাব প্রকাশ করা যায়, সেটাই ভাষা হয়। ভাষা হলো যোগাযোগের প্রধান মাধ্যম। ভাষা থেকে শিখেছি হলো কিভাবে ধ্বনিগুলো আসে, ধ্বনি থেকে শিখেছি হলো শব্দ, শব্দ থেকে শিখেছি হলো বাক্য, বাক্য থেকে শিখছি এখন হলো পদ। বাক্যে যেই শব্দগুলো থাকবে প্রত্যেকটাই পদ বোঝাবে। আচ্ছা চলো এখন আমরা দেখি এখন কি হয়। অর্থবোধক শব্দ দিয়ে শুরু করি, শব্দ দিয়েই বাক্য হয়, কিন্তু যখন শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে শব্দ বলা যায় না, বলা হয় পদ। যখন শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয়, বাক্যটার মধ্যে যে শব্দ কয়টা ব্যবহার করব ওগুলোকে এক একটাকেই পদ বলে। নিচের ছবিটি দেখো, একটা ফাহিম ভালো ছেলে, আর তারেক খারাপ ছেলে। খারাপ ছেলে বলছো, যদিও বলছে এখানে বইয়ের মধ্যে, তো তুমি অন্য কোনো বাক্য দিয়েও বোঝানো যেতে পারে যে তারে স্কুলে যায় দিতে পারতাম, যেহেতু বইয়ে দিয়েছে তার খারাপ ছেলে, চলো এটাই পড়ি আপাতত, বুঝে নেই আগে। উপরে বাক্যের মধ্যে ফাহিম ভালো ছেলে, 3টি শব্দ রয়েছে, ফাহিম, ভালো আর ছেলে। এই শব্দগুলো প্রতিটি শব্দ এক একটি পদ। কোনটা কোন পদ আমরা এখন এখান থেকে জানবো। তারপর হলো ফাহিম কোন পদ তুমি সহজে বলতে পারবে, ভালো কোন পদ সহজে বলতে পারবে, ছেলে কোন পদ সহজে বলতে পারবে। আবার তারেক খারাপ ছেলে, এখানেও প্রত্যেকটি এক একটি শব্দ এক একটি পদ। এবার আসি পদ কাকে বলে। এক বাক্যে উত্তরে দিয়ে দিবে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। একটা বাক্য মাত্র এখানে লিখবে, পদ কাকে বলে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। এখন পদ কি প্রশ্ন চায়, না পদ কাকে বলে প্রশ্ন চায়, তুমি প্রশ্নটা খেয়াল করে উত্তর লিখবে। সরি। এবার আসি পদের প্রকারভেদ। পদ প্রধানত 2 প্রকার, যথা নামপদ ও ক্রিয়াপদ। যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর নাম বোঝায় তাকে নামপদ বলে। যার নাম বোঝাবে সেটাই নামপদ। ব্যক্তি, বস্তু, প্রাণীর হতে হবে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, প্রাণী হতে পারে, নাম বোঝাবে সেগুলোকে নামপদ বলে। যেমন কামাল, রানা, বই, ঢাকা, গরু ইত্যাদি। নামপদ আবার 4 প্রকার। নামপদ: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। ঠিক আছে, নামপদকে আবার 4 ভাগে ভাগ করেছে: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। বিশেষ্য পদ এখন আসো কাকে বলে, চলো পড়ে ফেলি। যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন রবি, বই, রাজশাহী, বিড়াল, কাক ইত্যাদি। বাক্যে একটা বাক্য প্রয়োগ দেখিয়েছে এখানে, রবি বই পড়ে। এখানে রবি হলো বিশেষ্য পদ, বইও বিশেষ্য পদ, তবে পরে কিন্তু ক্রিয়াপদ, পরে কিন্তু ওই বিশেষ্য পদ না, রবি আর বই হলো বিশেষ্য পদ। এবার আসি বিশেষণ পদে। ঠিক আছে, বিশেষণ পদে আসি। যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায়। যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়
তাকে হলো বিশেষণ পদ বলে। যেমন ভালো, মন্দ, আস্তে, বেশি, একশত ইত্যাদি। যে এখানে দেখতে হবে তোমার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ আছে কিনা। তা বাক্যে প্রয়োজন ফাহিম ভালো ছেলে। আবার আসছে সেই বাক্যটাই যে ফাহিম ভালো ছেলে। এখানে বিশেষ্য পদ কোনটি? ভালো। ভালো এখানে বিশেষণ পদ। ফাহিম বিশেষ্য পদ, ছেলেও বিশেষ্য পদ, কিন্তু ভালো হলো বিশেষণ পদ। ভালো। তাই তবে পাশের বাক্যটা তারাই খারাপ ছেলে, খারাপ হলো বিশেষণ পদ। ঠিক আছে বন্ধুরা, এখন তো উপরের বাক্য দুটো তোমার জন্য ক্লিয়ার হয়ে গেল যে ফাহিম কোন পদ, ফাহিম বিশেষ্য পদ, ভালো বিশেষণ পদ, ছেলে বিশেষ্য পদ। পাশের বাক্যটা তারেক বিশেষ্য পদ, খারাপ বিশেষণ পদ, আর ছেলে বিশেষ্য পদ। এবার আসি সর্বনাম পদে। যে পদ বিশেষ্যের পরিবর্তে বসে, তুমি সবসময় একটা কথা বলতে পারবে না যে তমাল খায়, তমাল গান করে, তমাল স্কুলে যায়, তমাল তমাল বই পড়তে ভালোবাসে, তমাল এখন ঘুমিয়ে আছে। বারবার তমাল 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 করলে ভালো লাগে না। এখানে তোমাকে বাক্য যখন ভাষাগতভাবে তুমি যখন লিখবে, তখন তোমাকে লিখতে হবে যে তমাল বই পড়ে, সে প্রতিদিন স্কুলে যায়, নিয়মিত স্কুলে যায়, সে বাড়ি কাজগুলো ভালো মতো করে। তমাল ছেলে হিসেবে খুবই ভালো এবং তার পড়াশোনায় মনোযোগ আছে। এরকম একটা কিছু যদি লিখতে চাও তমাল বিষয়ে, তবে ওখানে সে এই সেই শব্দটা ব্যবহার করতে হবে। এই এই ছেলেটা পড়াশোনায় অনেক ভালো, খেলাধুলায় অনেক ভালো। এরকম এই যে নামের পরিবর্তে তুমি যে পদ ব্যবহার করবে সেটাই সর্বনাম পদ। তবে এখানে নামের পরিবর্তে তুমি নামটা হলো বিশেষ্য পদ। তাহলে তোমাকে বাক্যে সুন্দর করে সাজাতে গেলে তোমাকে বলতে হবে যে পদ বিশেষ্যের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। যেমন আমি, তুমি, সে, তিনি, এই, ওই, সব ইত্যাদি। বাক্যে প্রয়োগে আমি বলছি, আমি বই পড়ি, আমি এখানে সর্বনাম। সে ভাত খায়, সে এখানে সর্বনাম। এই কলমটি নাও, এই শব্দটা হলো সর্বনাম। তবে আমি, সে, এগুলি সর্বনাম পদ। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা এই শিখলাম হলো পদ কি, পদ কাকে বলে, পদ কত প্রকার। পদ প্রধানত দুই প্রকার, নাম পদ ও ক্রিয়াপদ। নাম পদকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। চলো দেখি পরে। অব্যয় পদ, যে পদের কোনো অবস্থাতে পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। যেমন কিন্তু, ও, এবং, হঠাৎ, সুতরাং, যদি, কিংবা, তথাপি ইত্যাদি। যে পদের কোনো অবস্থাতে পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। যেমন আবার বলছি আমি, কিন্তু, ও, এবং, হঠাৎ, সুতরাং, যদি, কিংবা, তথাপি ইত্যাদি। আর বাক্যে প্রয়োগ, লোকটি সৎ কিন্তু দেখতে কালো। তুমি বলতে পারো লোকটি সৎ, লোকটি গরিব কিন্তু সৎ, এইটা বলতে পারো তুমি। আরো কত রকম অনেক বলা যায়। ফাহিম ও ফুয়াদ 2 ভাই। রিনা এবং মিনা দুজনেই গান করছে। এরকম অনেক বলা যাবে। এবং দিয়ে, কিন্তু দিয়ে, তারপর হঠাৎ দিয়ে, সুতরাং দিয়ে, যদি, তুমি যদি আসো তাহলে আমি যাব, তুমি যদি আসো। এই যে এরকম বাক্যগুলো যদি দিয়ে, কিংবা, তথাপি, এগুলো দিয়ে এই তোমার অব্যয় পদ তুমি গঠন করতে পারবে বা বাক্যে প্রয়োগ করতে পারবে এগুলা অব্যয়গুলো দিয়ে। এবার আসি অব্যয় পদ। তবে আমরা নামপদ এবং ক্রিয়াপদ যে 2 ভাগে ভাগ ছিল, তাহলে এখন নামপদকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। আর ক্রিয়াপদ হলো পদ 2 প্রকার, প্রথমে বলেছিলাম নামপদ এবং ক্রিয়াপদ। ক্রিয়াপদ এখন পড়ি চলো 2 নম্বরে। যে পদ দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া, থাকা প্রভৃতি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন আমি কবিতা লিখি, সে ভাত খায়। যে কাজ করা বুঝাবে, যে জিনিসটা কাজের জন্য বুঝাবে, কাজ করা বুঝাচ্ছে, সেটা হলো ক্রিয়া। ক্রিয়া মানে কাজ। আমি কবিতা লিখি, লিখি এখানে কাজ। সে ভাত খায়, খায় এখানে কাজ, সে কাজ করছে। মিলি কি করছে? বই পড়ছে, পড়ছে এখানে কাজ। বই কিন্তু বিশেষ্য, মিলি কিন্তু বিশেষ্য। আবার সে ভাত খায়, সে এখানে সর্বনাম, ভাত বিশেষ্য, খায় ক্রিয়াপদ। আবার আমি কবিতা লিখি, আমি সর্বনাম, কবিতা বিশেষ্য পদ, লিখি কিন্তু ক্রিয়াপদ। অর্থভেদে ক্রিয়াপদ আবার 2 প্রকার, যথা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াকে কি বলে? যে ক্রিয়াপদ দ্বারা বাক্য শেষ হয়েছে বোঝায়।
সমাপ্ত হয়েছে, যে ক্রিয়াপদ দ্বারা বাক্য শেষ হয়েছে বোঝায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন পাখিরা আকাশে ওড়ে, ছেলেরা বল খেলছে। বাক্য ক্রিয়া শেষ, ক্রিয়া সমাপ্ত হয়েছে, বাক্যটা ক্রিয়াপদের যুক্ত করায় বাক্যটা শেষ হয়ে গেছে। এই হলো সমাপিকা ক্রিয়া এখানে। আর অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদ বাক্য শেষ করতে পারে না, আরো কিছু বলার বা শোনার আকাঙ্ক্ষা থাকে, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন পাখিরা আকাশে উড়ে নাকি কি করছে, ভাসছে, কিছুই বলা যাচ্ছে না। ছেলেরা পানিতে খেলছে নাকি আরো কিছু শোনার আগ্রহ আছে, আরো কিছু বলার আগ্রহ আছে এখানে। এই জন্য এটা কিন্তু ওই অসমাপিকা ক্রিয়া। নীল আকাশে কি হচ্ছে, তাহলে বাক্যটা যদি পূরণ করতাম তাহলে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে দিতে হতো, নীল আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছে দিতে হতো। এই যে আরো কিছু বলার, যে শোনার আকাঙ্ক্ষা যে রয়ে গেছে, এইটাই অসমাপিকা ক্রিয়া। ক্রিয়াটা শেষ হয়নি এখানে। আর উপরে বাক্যে সমাপিকা, তাহলে ক্রিয়াপদ, অর্থবিধি ক্রিয়াপদ আবার কয় প্রকার? প্রথমে জানলাম আমরা কি এখানে ক্রিয়াপদ কাকে বলে। যে পদ দ্বারা করা যাওয়া, খাওয়া, হওয়া, চলা, কাজ করা বুঝায়, থাকা, খাওয়া প্রভৃতি বুঝায়, তাকে ক্রিয়াপদ বলে। তো তাহলে এখন ক্রিয়াপদ, অর্থবিধি ক্রিয়াপদ দুই প্রকার, এক হলো সমাপিকা ক্রিয়া, আরেকটা হলো অসমাপিকা ক্রিয়া। উপরের বাক্যগুলোর আকাশে, পানিতে, আকাশের পর ক্রিয়াপদ না বসার কারণে বাক্য সমাপ্ত করতে পারেনি, অর্থাৎ বাক্যগুলো অসম্পূর্ণ রয়ে গেছে। আর এই অসম্পূর্ণ মনোভাব প্রকাশক ক্রিয়াপদগুলিকেই অসমাপিকা ক্রিয়া বলে। তো কর্মবিধি তোমার আর এত কিছু ব্যাখ্যা এখানে দিতে হবে না, তুমি শুধু অসমাপিকা ক্রিয়ার দুইটা উদাহরণ দিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, এবার আসি কর্মভেদে। এতক্ষণ প্রথমেই ছিলাম হলো পদ কত প্রকার। পদ কত প্রকার? নাম পদ, ক্রিয়াপদ। নাম পদকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। তারপর আসি আর ক্রিয়াপদ। 2 নম্বর হলো ক্রিয়াপদ। নামপদ আর ক্রিয়াপদ। ক্রিয়াপদকে আবার ক্রিয়াপদ কাকে বলে জানলাম। ক্রিয়াপদকে আবার অর্থভেদে ক্রিয়াপদ 2 প্রকার, আর কর্মভেদে ক্রিয়াপদ হলো 3 প্রকার। ক্রিয়াপদকে আবার বিভিন্ন ভাগে ভাগে ভাগ করা হয়েছে: অর্থভেদে ক্রিয়াপদ এবং কর্মভেদে ক্রিয়াপদ। তাহলে অর্থভেদে ক্রিয়াপদ হলো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, আর কর্মভেদে ক্রিয়াপদ হলো 3 প্রকার, যথা সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। এক লাইন তুমি যথেষ্ট মনোযোগ দিয়ে খেয়াল করে পড়তে হবে। যে ক্রিয়ার 2টি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে, আর যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। তাহলে চলো পড়ি আবার, যে কর্মভেদে ক্রিয়াপদ 3 প্রকার, যথা যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন সে বই পড়ে, এখানে কর্ম হলো বই। কর্ম হলো বই। তুমি যখন কারক পড়বে তখন বুঝতে পারবে যে কোনটা কর্ম, কর্তা কর্ম ক্রিয়া যেটা হয় এটা, যে এটা এখন এখানে যে ক্রিয়ার কর্ম থাকে, যে সে কি পড়ে, বই পড়ে, তো এই এখানে কি দিয়ে প্রশ্ন করলে যখন উত্তর পাওয়া যাবে তখনই সেটা হলো কর্ম। এখানে কর্ম হলো বই, সে বই পড়ে, শেষ, সকর্ম ক্রিয়া। আর দ্বিকর্মক্রিয়া, যে ক্রিয়ার 2টি কর্ম থাকে তাকে দ্বিকর্মক্রিয়া বলে। যেমন শিক্ষক ছাত্রকে অঙ্ক করান, এখানে ছাত্র ও অঙ্ক ক্রিয়ার 2টি কর্ম। এখানে ক্রিয়ার 2টি কর্ম হচ্ছে ছাত্র এবং শিক্ষক। ছাত্রকে শিক্ষক করান, কাকে কাকে? ছাত্রকে অঙ্ক। তাহলে 2টি কর্ম কাজ করছে না, 2টি ক্রিয়ার কাজ দেখাচ্ছে এখানে, এর জন্য এটা দ্বিকর্মক্রিয়া। আর অকর্মক্রিয়া, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক্রিয়া বলে। যেমন সে খায়, এখানে কোনো কর্ম উল্লেখ নেই, সে কি বলে একটি ক্রিয়া অকর্ম বলে, ক্রিয়াটি অকর্মক্রিয়া। সে কি খায় তুমি তো জানো না, এই জন্য এটা হলো অকর্মক্রিয়া। একটু যত্ন করে পড়তে হবে। এখন তবে তুমি সিডব্লিউ খাতার মধ্যে এগুলো লিখে ফেলবে, যে প্রথমে লিখবে এই ক্রিয়া পদ কি এটা লিখবে, একটা উদাহরণ দিবে। তারপর লিখবে পদ কাকে বলে, উদাহরণ পদ কাকে বলে দিয়ে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে অর্থবোধক পদ বলে। তারপর তুমি দিতে পারো এখানে, ফাহিম ভালো ছেলে, এখানে প্রত্যেকটি এই বাক্যটি একটি উদাহরণের হিসেবে দিতে পারো যদি দিতে চাও। এখানে প্রত্যেকটি পদই শব্দই এক একটি পদ।
তারপর পদের প্রকারভেদ লিখবে, নাম পদ এবং ক্রিয়াপদ। তারপর দুইটা তিনটা উদাহরণ আছে, তুমি দুইটা করে উদাহরণ দিও। তারপর আছে ক্রিয়াপদ কাকে বলে। অর্থভেদিক ক্রিয়াপদ দুই প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তুমি দুইটা করে উদাহরণ দিয়ে দিবে। তারপর উপরে বাক্যগুলো আকাশে পানিতে, এই 2 লাইনের ব্যাখ্যা, তোমাকে ব্যাখ্যাগুলো দিতে হবে না। তারপর কর্মভেদী ক্রিয়া 3 প্রকার, যথা সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক, অকর্মক ক্রিয়া। এখানে তুমি একটা একটা করে উদাহরণ দিয়েছে, তুমি একটা একটা করে উদাহরণ দিয়ে দিবে। তুমি চাইলে ভিন্ন উদাহরণ দিতে পারো। এইটুকুনি মূল পড়াটুকুনি এইটুকুনি ছিল যে পদ পরিচয়ের মধ্যে পদ কাকে বলে, পদ কি, পদ কাকে বলে, পদ কত প্রকার, পদ তারপরে ওই প্রকারগুলার প্রকারভেদ, আবার ওগুলোকে আবার ভাগ করেছি বিভিন্ন ভাগে। এই ভাগগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। এখন আলোচনা করে দিব এই অধ্যায়ের 61 এবং 62 পৃষ্ঠার যে অনুশীলনীগুলো আছে সেগুলো একটু আলোচনা করে দেব। যেহেতু সময় সামনে 29 তারিখের মধ্যে শেষ করতে হচ্ছে, এই জন্য একটু বেশি বেশি পড়া দিচ্ছি, যেন তুমি ওই পরে তো আর অনলাইন ক্লাস হবে না, তুমি তোমার সময় মতো ক্লাসগুলো পড়াগুলো তুমি শিখে রাখতে পারবে। এই 61 পৃষ্ঠা হলো আমাদের এখানে যে এই অনুশীলনী। তো অনুশীলনীর মধ্যে তুমি পাবে হলো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্নগুলো সবগুলো আমি আলোচনা করে দিয়েছি। এগুলো যদি সিডব্লিউ খাতায় একবার লিখো, দ্বিতীয়বার আর লেখার দরকার নেই। শূন্যস্থান পূরণগুলো দেখো আমি লিখে দিয়েছি তোমার সুবিধার জন্য। শূন্যস্থান পূরণ আর নিচের বাক্যগুলো পড়ো, এগুলো তুমি এইচডব্লিউ খাতায় লিখবে। যেগুলো মূল পড়াটার পাঠ্য পুস্তকের পড়াগুলো তুমি সিডব্লিউ খাতায় লিখবে। আর অনুশীলনীর যে শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর, তারপর নিচের দাগ দেওয়াগুলো ক্রিয়াপদ বের করে, এগুলো তুমি এইচডব্লিউ খাতায় লিখবে। ঠিক আছে বন্ধুরা, আমার কথা নিশ্চয় বুঝেছ। অনুশীলনীটুকুন তুমি এইচডব্লিউ খাতায় লিখবে। শূন্যস্থান পূরণ হলো মানুষ কথা বলে মনের ভাব প্রকাশ করে। আর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। পদ প্রধানত 2 প্রকার, কামাল, ভাত, ঢাকা, এগুলো বিশেষ্য পদের উদাহরণ। বিশেষ্য পদের উদাহরণ খুব খেয়াল করে লিখো। কর্মভেদী ক্রিয়াপদ 3 প্রকার। নিচের বাক্যগুলো পড়ো এবং দাগ দেওয়া শব্দগুলোর কোনটি কোন পদ তা লেখো। বৃষ্টি পড়ছে, তো পড়ছেই, পড়ছে শব্দটা এখানে কি ক্রিয়াপদ, তুমি খালি লিখে দিবে ক্রিয়াপদ। আমি ক্রিয়া লিখেছি, আমি পদ শব্দটা লিখিনি, তুমি লিখে দিও ক্রিয়াপদ। পাশে লিখে দিও পড়ছে ক্রিয়াপদ। এটা তুমি আবার সুন্দর করে লিখো আর কি। নিচে একটা বাক্য লিখবে, লিখে নিচে আবার এই এক লাইন বাদ দিয়ে লিখবে এখানে পড়ছে ক্রিয়াপদ। ঠিক আছে বন্ধুরা, আমি তো শর্ট করেছি, তুমি শর্ট করবে না। তুমি লিখবে এখানে পড়ছে ক্রিয়াপদ, এইভাবে লিখে দিবে। মাঘ মাসের জোরে মোষের শিং নড়ে। এখানে মাঘ মাস, মাঘ একটা মাসের নাম, তাহলে মাঘ, এখানে মাঘ বিশেষ্য পদ। এটা হচ্ছে শীতকালের একটা ছবি, এটা এটা এখানে এটা সর্বনাম পদ। আমি শীতের খবর দিতে এসেছি, আমি, এখানে আমি সর্বনাম পদ। হেমন্ত ভারী লাজুক ঋতু, ঋতু এখানে ঋতু বিশেষ্য পদ। তারপরে ঘ নাম্বারটাও কিন্তু এই এইচডব্লিউ খাতায় করবে। নিচের শব্দগুলোর পদের নাম লিখো। বর্ষাকাল বিশেষ্য পদ। নিচে নিচে লিখবে এগুলো, এগুলো আমি তো পাশে পাশে আছে দেখে উপরে নিচে করে লিখেছি, তুমি নিচে নিচে বরাবর পর লিখে যাবে আর পাশে লিখে দিবি। বর্ষাকাল বিশেষ্য পদ। করেছিলেন ক্রিয়াপদ। শনিবার বিশেষ্য পদ। ঢাকা বিশেষ্য পদ, কিন্তু অব্যয় পদ। আমাদের সর্বনাম পদ, তুমি সর্বনাম পদ। এই ছিল হলো শূন্যস্থান পূরণ। আর নিচের বাক্যগুলো পড়ে দাগ দেওয়া শব্দগুলোর কোনটি কোন পদ লেখো তা, আর নিচের শব্দগুলোর পদের নাম লিখো। এবার আসে সঠিক উত্তরগুলো আলোচনা করে দিই। সঠিক উত্তরগুলোই এর শুধু বাক্যটা লিখবে, আর 4টা অপশন তোমার তোলার দরকার নেই, তুমি খালি উত্তরটা লিখে যাবে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। শেষ। নাম পদ, নাম পদ কত প্রকার বলছে এখানে, নাম পদ 4 প্রকার। নাম পদ 4 প্রকার। শেষ। পদ প্রধানত কত প্রকার, 2 প্রকার। পদ 2 প্রকার। যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যে পদ বিশেষের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে। যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। অর্থভেদে ক্রিয়াপদ কত প্রকার, অর্থভেদে ক্রিয়াপদ 2 প্রকার। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। নিচের কোনটি বিশেষণ পদ, বুদ্ধিমান, তুমি লিখবে বুদ্ধিমান বিশেষণ পদ। তুমি নিচের কোনটি আর লেখার তোমার দরকার নেই, তুমি লিখবে বুদ্ধিমান বিশেষণ পদ। তুমি খালি 9 নম্বর দিয়ে বুদ্ধিমান বিশেষণ পদ লিখে যাবে। আর 10 নম্বর লিখবে কর্মভেদে ক্রিয়াপদ কত প্রকার।
কর্মভেদে ক্রিয়াপদ ৩ প্রকার বাস শেষ। এই ছিল আজকের পড়া। তো বন্ধুরা এইটুকুন পড়াই বলছি কি অনুশীলনীর যে কাকে বলে ওগুলো তো CW খাতায় লিখছোই একবার। ওগুলা আর তোমার SW খাতায় লেখার দরকার নাই। তুমি শূন্যস্থান পূরণ থেকে তুমি SW খাতায় লিখে যাবে। কাকে বলে এগুলা CW খাতায় একবার লিখেছো, এগুলা দ্বিতীয়বার SW খাতায় লেখার কোনো দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, বুঝেছো আমি কি বলেছি? নিশ্চয় বুঝেছো। আজকের পাঠ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।